আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সকালে ব্যান্ডেলের ESI হাসপাতাল পরিদর্শনে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার রোগীদের সঙ্গে কথা বললেন, তাদের সুবিধা অসুবিধার কথা শুনলেন। বেহাল চন্দননগরের হাল ফেরাতে চন্দননগর কর্পোরেশনে বিজেপির বিক্ষোভ। সমস্ত বাধা টপকে মেয়রের ঘরের সামনে বসেই বিক্ষোভরত বিজেপি কর্মীদের চলল স্লোগান। ব্যান্ডেল ESI হাসপাতালে বেআইনি নিয়োগ হচ্ছে অভিযোগ পেয়ে অভিযানে গিয়ে হাসপাতাল সুপারের সঙ্গে কথা বললে অস্বস্তিতে পড়লেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শ্রীরামপুরের একটি হাসপাতালে উত্তেজনা। ICU-তে ঢুকে চিকিৎসকেদের উপর চড়াও হয়ে রোগীর আত্মীয় পরিজনেরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। আসছে বিস্তারিত খবরে। ব্যান্ডেল ESI হাসপাতালে হঠাৎই পরিদর্শনে চুঁচুড়ার বিধায়ক। রোগীদের জন্য ঠিকঠাক রান্না হচ্ছে কিনা এবং খাবারের গুণমানও খতিয়ে দেখেন তিনি। এমনকি ESI হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলার পর বিভিন্ন বিষয় নিয়ে ওয়ার্ড মাস্টার এবং সুপারের সঙ্গেও কথা বলেন বিধায়ক অসিত মজুমদার। বেশ কিছু অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সকালে ব্যান্ডেলের ESI হাসপাতালে পরিদর্শনে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সঙ্গে ছিলেন স্থানীয় ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান সদস্য এবং চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ দলীয় নেতা কর্মীরা। ESI হাসপাতালে প্রবেশ করেই প্রথমে তিনি চলে যান কিচেন রুমে। রোগীদের জন্য সেখানে ঠিকঠাক রান্না করা হচ্ছে কিনা, রোগীদের জন্য বরাদ্দ যে খাবার তা ঠিকঠাক মাপের এবং ঠিক গুণমান সম্পন্ন দেওয়া হচ্ছে কিনা তা দেখেন। এমনকি মাছের পিস তরকারি যা নির্ধারিত পরিমাণে দেওয়ার কথা সেই পরিমাণে দেওয়া হচ্ছে কিনা তাও ওজন করেও তিনি দেখেন। বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। পরে বিভিন্ন বিষয় নিয়ে হাসপাতালের ওয়ার্ড মাস্টার এবং সুপারের সঙ্গে কথা বলেন বিধায়ক। বিধায়কের সঙ্গে কথা বলার পর ওয়ার্ড মাস্টার কি জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে শুনুন। পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে বলছে যে পরিষ্কার নিয়ে আমাদের যেটা পঞ্চায়েত তাদের দিয়ে আমরা কাজ করাই। হ্যাঁ, ওরা খুব ভালো কাজ করে। ওরা যতটা আমার তত্ত্বাবধানে হোক, তত্ত্বাবধানে হোক, ওরা ঠিকঠাক কাজ করে, কাজ ওরা করবে। আর যতটা আমাদের কিছু ম্যান পাওয়ার কিছুটা কম আছে, এবার ম্যান পাওয়ার না থাকলে সব জায়গায় একটুখানি থাকে, তা আমরা ম্যানেজ করে চলছি। এই হাসপাতালের পেছন দিকটা দেখা যাচ্ছে যে জল জমে রয়েছে, নোংরা হয়ে রয়েছে, ডেঙ্গু। টোটালটা এটা আমরা কর্পোরেশনে জানিয়েছি, ঠিক আছে, যে আমাদের নিচু এরিয়া এটা আমাদের কর্পোরেশন জানানো হয়েছে। এবার কিছু কিছু জায়গায় ডেভেলপ হয়েছে, যেমন সামনেটা আগে দরকার ছিল, এটা আমরা করেছি। আপনারা যদি বাইকটা নেন তাহলে দেখতে পাবেন যেটা খুব সুন্দর। আগে এখানটা শুকর চড়তো, কিন্তু এইখানটাতে সামনে পেশেন্ট কিছু আইপিদের সুবিধার জন্য আমাদের সুভাষ সাহেব এইখানে সব কাজ করানো হয়েছে। ইভেন কিছুটা যাতে রাস্তাগুলো আমাদের তৈরি করা হয়েছে, পিছন দিকেও রাস্তা। অন্যদিকে দলীয় কর্মীদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করার পর বিধায়ক হাসপাতালের বিভিন্ন কাজ সম্পর্কে কি বলছেন শুনুন। আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দিচ্ছে না। ইভেন মানে পশ্চিমবঙ্গ সরকারকে কোনোভাবেই কোনো হেল্প করছে না। প্রজেক্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি টাকা না দেয় তাহলে স্টেট গভর্নমেন্ট কত দেবে? এই যে পরিষ্কার করার জায়গা, এর সুপারের সাথে আমার কথা হলো, 5টা 6টা চিঠি দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা টাকাও দিচ্ছে না। স্টেট গভর্নমেন্ট যতটুকু দিচ্ছে তার উপরে এই পরিষ্কার করার যে বিরাট চাপ, এটা সম্ভব না। এবং আমার পঞ্চায়েত একটা ড্রেন এই হসপিটালের মধ্যে দিয়ে গেছে,
কবে কখন কারা করেছে আই ডোন্ট নো। আমি 2011 সাল থেকে এসছি, 2011 থেকেই দেখছি এই ভেতরে একটা ড্রেন আছে। এই ড্রেনটা পরিষ্কার করা গেলে অনেকটা কাজ হবে। আমি দেখছি ম্যানুয়াল জেসিপি দিয়ে এটা হবে না, ম্যানুয়াল এটা করা যায় কিনা। এমনি রুগীদের থেকেও কোনো কমপ্লেন পাওয়া যায়নি। অ্যাম্বুলেন্স নিয়ে একটা কমপ্লেন হয়েছে যে অ্যাম্বুলেন্সের লোকেরা লোক নিয়ে গেলে কিছু পয়সা করি চাইছে। আমি সেটা ওয়ার্ড মাস্টারকে জানিয়েছি, ওয়ার্ড মাস্টার দেখবেন ফার্দার যাতে কমপ্লেন না হয়। দাদা, চুচুড়া হসপিটাল একেবারে সদর হসপিটাল, সেখানে কিন্তু নানা রকম অভিযোগ উঠছে। এবং অশোক রায় রিপোর্ট, LNCL নিউজ। কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো হুগলির কুন্তিঘাট কেশরাম রেওয়ান কারখানা চত্বরে। পুরনো যন্ত্রাংশ দিয়ে তাদের কাজ করতে হয়, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ অন্যান্য শ্রমিকদের। ঘটনাস্থলে মগরা থানার পুলিশ। হুগলির কুন্তিঘাট কেশরাম রেওয়ান কারখানায় মর্নিং শিফটে কাজ করতে এসে কারখানার ভিতরে পোড বাস্ট করে মাথায় আঘাত পায় এক শ্রমিক। অন্য একজন শ্রমিকের হাতে চোট লাগে বলে জানা গিয়েছে। দুজনেই এই ঘটনায় ছিটকে পড়ে এবং কর্মরত অন্য শ্রমিকেরা ওই দুজন শ্রমিককে উদ্ধার করে চুচুড়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্মরত চিকিৎসকেরা পরীক্ষা করে একজন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। মৃত শ্রমিক 50 বছর বয়সী রাজা নারায়ণ চৌধুরী আর এক আহত শ্রমিক রবীন্দ্র চৌধুরী। অভিযোগ পুরনো যন্ত্রাংশ দিয়েই তাদের কাজ করতে হচ্ছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শ্রমিকেরা। এর আগে বহুবার ম্যানেজমেন্ট সহ বিভিন্ন ইউনিয়নকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এই ঘটনার পর উত্তেজিত হয়ে পড়ে শ্রমিকেরা। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় মগরা থানার পুলিশ। তবে এই দুর্ঘটনার সম্পর্কে মিল কর্তৃপক্ষের সঙ্গে বহুবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আমি কাজে এসেছিলাম, আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভিতরে, অ্যাক্সিডেন্টটা হয়তো স্পট হয়ে গেছে, সেই জন্য আমি ফ্যাক্টরি গিয়েছি। দেখুন আপনারা দেখান সব লোক সব বাইরেই দাঁড়িয়ে আছে। এখন ফ্যাক্টরি দেখুন আমরা এন্ট্রি করতে পারিনি, বাড়ি ঘুরে যাচ্ছি আজকে আমরা। ফ্যাক্টরি মেশিনপত্র সবই পুরনো হয়ে গেছে। করতে দিল না কেন? কি হলো? ওই যে যেটা আছে সবাই, কেননা ফ্যাক্টরিতে ঢুকলে রিস্ক আছে আমাদের। ফ্যাক্টরি যা পুরনো মালদারটা আমাদের যন্ত্রপাতি সব খারাপ হয়ে গেছে। এখানে কাজ করলে প্রচুর রিস্কের ব্যাপার আছে, আর রিস্ক যদি কিছু হয়ে যায় কোম্পানি কোনো দায়িত্ব নিচ্ছে না। হ্যাঁ, আজকে কজন আমরা কাজে গেলে আমাদের যদি কিছু হয়ে যায়, তাই জন্য আমরা ঢুকছি না। যদি কোম্পানি কিছু আমাদের সুরাহার করে তখন আমরা ঢুকবো হয়তো। আজকে কি কাজ করতে গিয়ে মারা গেছে? উনি এখন কাজ করতে স্পটে মারা গেছে। কি নাম? মর্নিং শিফটে ছিল, নামটা আমি ঠিক বলতে পারবো না। স্প্রিং ডিপার্টমেন্টের লোক। শুনলাম কি ফ্যাক্টরিতে কাজ করছিল, সামথিং কিছু ব্লাস্ট করেছে, ওটাই ওনার মাথায় লেগে গেছে। আর এটা আমরা প্রতি সঠিক জানি না কী আছে কি নেই। তো যারা ছিল অন দ্য স্পট ওরা গেছে পৌঁছানো পুলিশ স্টেশনে, থানায় কিছু নিয়ে আসতে কাগজপত্র। কি যে কোন ফ্যাক্টরি? কেশরাম রেওয়ান। এমনি কোনো ঝামেলা না, ওটা কাজে কজন? একজনই। কাজ করতে গিয়ে কি বলবেন? এটা খুবই দুঃখজনক এক ঘটনা। রাজনাথ চৌধুরী নামে আমাদের এই বেনিপুরে বাড়ি, তিনি শ্রমিক ছিলেন এখানকার, তিনি মারা গেছেন। একটু প্যাথেটিক ঘটনা। আমাদের এখন বলার একটাই ব্যাপার, সেটা হচ্ছে ম্যানেজমেন্টকে তার পরিবারের জন্য, একটা মানুষের তো আর কোনো জীবনের দাম দেওয়া যায় না, কিন্তু যেভাবে ম্যানেজমেন্টকে আমরা চাপ দিচ্ছি বা চাপ সৃষ্টি করছি যে তার পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের যা দাবি এবং পরিবারের কথা জেনে যে দাবি আছে তাদের, সেই দাবি যাতে ম্যানেজমেন্ট পূর্ণ করে, তার জন্য যতদূর যেতে হওয়ার আমরা যাব। এবং রাজ্য সরকারও এই ব্যাপারে আমাদের জেলা সভাপতি যিনি আছেন আইএনটিটিউসি, তিনিও কথা বলেছেন আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে, এবং যেভাবেই হোক তার মানে ক্ষতিপূরণ যা হয়েছে, ক্ষতিপূরণ তো এইভাবে বলা যায় না, তার পরিবারবর্গের পাশে দাঁড়িয়ে থেকে যা তাদের ডিমান্ড, সেই ডিমান্ডটা পাওয়ার জন্য যা করার আমরা। একজন তো আহত হয়েছে, উনি কি? হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট হয়েছে। আমি চুচুড়া হসপিটাল থেকে এলাম, ওনার ট্রিটমেন্ট হয়েছে, ওনার হাতে চোট লেগেছে আমরা জেনেছি, ওখানে প্রাথমিক চিকিৎসা হয়েছে। কারো ক্ষেত্রে কী ব্যাপার কী বিষয় আমরাও তার বাড়িতে যাব একটু বাদে, হ্যাঁ, গিয়ে দেখবো। তার শ্রমিকরা অভিযোগ করছে একাধিকবার বিভিন্ন ইউনিয়নকে জানিয়েও কোনো কাজ হয়নি, ম্যানেজমেন্টকে জানিয়েছে বিভিন্ন বিষয়ে। আমরাও ম্যানেজমেন্টকে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে জানিয়েছিলাম, এর আগেও জানিয়েছি। আপনারা জানেন এর আগে এখানে বিভিন্ন রকমভাবে শ্রমিকদের সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করেও ছিলাম। আজকেও ম্যানেজমেন্ট এখনও বসেছে,
লাস্ট অফ অল তারা কি ডিসিশন নেয় সেটা আমরা দেখি, আমরা দেখে আমরা আমাদের এই শ্রমিকের যে দাবি, একটা মানুষের প্রাণ চলে গেল, আজকে কী কারণে ঘটলো বা কী বৃত্তান্ত, সমস্ত জিনিসটাকে আমরা খতিয়ে দেখে এবং ম্যানেজমেন্টকে চাপ সৃষ্টি করে যেটা করার আমরা করি। শ্রমিকরা অভিযোগ করছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধের বিরুদ্ধে এবং দুর্নীতিমুক্ত কলেজ করতে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে ঘেরাও বিক্ষোভ কর্মসূচি SFI এর। অনুমতি না থাকায় SFI সদস্যদের কলেজে ঢুকতে বাধা পুলিশের। দুর্নীতিমুক্ত কলেজ গড়তে এবং কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধের বিরুদ্ধে নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি SFI সদস্যদের। অনুমতি না থাকায় কলেজে ঢুকতে বাধা দেয় পুলিশ। কলেজের সামনে বসানো হয় পুলিশ পিকেট। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে SFI এর রাজ্য সম্পাদক নেতা দেবাঞ্জন দে কি বলছেন শুনুন। গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসের মধ্যে তৃণমূলের মাতব্বররা তারা ক্রাইম সিন্ডিকেট পরিচালনা করছে এবং প্রতিদিন একটার পর একটা ক্যাম্পাসের ভেতর নানা ধরনের দুর্নীতি, নানা ধরনের অপরাধের চক্র সেগুলো মানুষের সামনে এসেছে। গত 8 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, ছাত্র সংসদের নাম করে একটা অবৈধ ইউনিয়ন পরিচালনা হচ্ছে সমস্ত ক্যাম্পাসে। একই রকম গোটা রাজ্যের মতন RBC কলেজের ভেতরেও এই ধরনের একটা অপরাধ চক্র দীর্ঘদিন ধরে তারা তাদের কাজ কারবার চালিয়ে যাচ্ছে। নানা ধরনের অপরাধ, নানা ধরনের যে কার্যকারখানা এই ক্যাম্পাসের ভেতরে অবৈধ ইউনিয়ন রুমগুলোকে ভরকেন্দ্র, ক্ষমতার ভরকেন্দ্রে পরিণত করা হয়েছে। সব মনোজিতদের ঠেক তৈরি হয়েছে কলেজের ভেতরে। অপরাধ মুক্ত ক্যাম্পাস চাই। ক্যাম্পাসের ভেতরে কোনো বহিরাগতকে ঢুকতে দেওয়া যাবে না। বহিরাগতদের জন্য নো এন্ট্রি ক্যাম্পাস। কোথায় একটা ঘটনা দেখাতে পারবে? আরে কলেজে পোস্টার তো তৃণমূল এখন একাধিক নানা ধরনের পোস্টার তৃণমূল নানা জায়গায় ফেলতে পারে। তৃণমূলের পক্ষে এখন সবথেকে যেটা ভালো পোস্টার হতে পারে সেটা হচ্ছে তৃণমূলের সবাই চোর, TMCPর সবাই চোর, সব মনোজিতদের বিরুদ্ধে SFI গোটা রাজ্যের ছেলে মেয়েদেরকে নিয়ে একত্রিত করে ক্যাম্পাসে যাচ্ছে। কালকে ঘাটাল কলেজের ঘটনা তো দেখেছো তোমরা। গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসকে এরা অপরাধ চক্রের ডেরা বানিয়েছে। ক্যাম্পাসে অ্যাডমিশন বন্ধ করে রেখে দিয়েছে, যাতে সরকার অ্যাডমিশন বন্ধ করে রেখে দিয়েছে। 25শে জুলাই পর্যন্ত এখনও অবধি লাস্ট ডেট, তাও আবার 4 ধাপে লাস্ট ডেট পেছোচ্ছে। অ্যাডমিশন প্রক্রিয়া বন্ধ, জয়েন্টের অ্যাডমিশন বন্ধ। গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করছে, যাতে গরিব বাড়ির ছেলেমেয়েরা, মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা এরপর ক্যাম্পাসে যেতে ভয় পায়। কেউ আর ক্যাম্পাসে যেতে চাইবে যদি ক্যাম্পাসের ভেতর এই অপরাধ চক্রগুলো চলে? কোনো ভর্তি প্রক্রিয়াই এখনও চালু করতে পারেনি। এক তো স্নাতকের ভর্তি প্রক্রিয়া চালু করতে পারেনি, ক্লাস শুরু হয়নি এখনও পর্যন্ত, অ্যাডমিশন ফিল আপই হলো না এখনও অবধি, এবং প্রতি বছর দেখা যায় 30 থেকে 40% সিট ফাঁকা পড়ে থাকে। এর ফলে আমরা আশঙ্কা করছি আরও বেশি সংখ্যক সিট এই বছর ফাঁকা পড়ে থাকবে, কারণ ছেলেমেয়েরা আগ্রহ হারিয়ে ফেলবে পড়াশোনার প্রতি। পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে ছেলেমেয়েরা, জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট বার করছে না। সব প্রাইভেট ইনস্টিটিউশনগুলোতে রমরমা বাজার হয়ে যাচ্ছে। RBC কলেজ যাব আমরা। RBC কলেজের ভেতরে যে অপরাধ চক্র দিনের পর দিন ফাংশনিং করেছে, তৃণমূলের বাঘা বাঘা নেতারা, TMCPর একেবারে রাজ্য স্তরের নেতারা, তাদের অঙ্গুলি হেলনে এই অপরাধ চক্র চলে RBC কলেজের ভেতরে। টাকা তোলা। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। বেহাল চন্দননগরের হাল ফেরাতে কর্পোরেশন চলো ডাকের কর্মসূচি বিজেপি কর্মী সমর্থকদের। ছবিঘর মোড় থেকে মিছিল করে পৌর নিগমের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তর ও দক্ষিণ চন্দননগরের বিজেপি কর্মীরা। মেয়র অফিসে উপস্থিত না থাকায় মেয়রের ঘরের সামনে বসে চলে বিক্ষোভ স্লোগান। বেহাল চন্দননগরের হাল ফেরাতে কর্পোরেশন চলো ডাক বিজেপি। উত্তর ও দক্ষিণ চন্দননগরের বিজেপির কর্মী সমর্থকেরা চন্দননগর ছবিঘর মোড়ে জমায়েত হয়। সেখান থেকেই মিছিল করে তারা পৌঁছয় চন্দননগর পুর নিগমের সামনে। পুর নিগমের সামনে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। বিজেপির কর্মী সমর্থকেরা সেখানে যেতেই পুর নিগমের গেট আটকে দেয় পুলিশ। গেট বন্ধ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপির কর্মী সমর্থকেরা। গেট নিয়ে শুরু হয় ধাক্কাধাক্কি। পরে গেট ধাক্কা মেরে খুলে তারা পৌঁছে যায় মেয়রের অফিসের ভিতর। সেই সময় অফিসে ছিলেন না চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী। মেয়র অফিসে উপস্থিত না থাকায় মেয়রের ঘরের সামনে বসে চলে বিক্ষোভ। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। আর সেই সময়ে মেয়র না আসায় বিজেপির কর্মী সমর্থকেরা স্মারকলিপি না দিয়েই ফিরে যায়।
আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি চন্দননগর কর্পোরেশন এলাকায় বিভিন্ন যে অব্যবস্থা রয়েছে সেই অব্যবস্থার মধ্যে যেটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ এখন সেই 7 দফা দাবি নিয়ে আমাদের আজকে এই কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে আমাদের রয়েছে, আমরা দেখছি প্রতিনিয়ত চন্দননগর হসপিটালে বা নার্সিংহোমে একটা করে অ্যাক্সিডেন্ট কেস, যার অন্যতম কারণ হচ্ছে সারা চন্দননগর জুড়ে বেহাল রাস্তার অবস্থা। আমরা দেখছি চন্দননগর কর্পোরেশন পরিচালিত যে স্কুলগুলো আছে তা আজ বন্ধের মুখে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা আজকে দেখছি এই বর্ষাকালে চারিদিকে নর্দমা জাম হয়ে রয়েছে, কোনো জঙ্গল পরিষ্কার হচ্ছে না। আমরা দেখছি 21শে জুলাইয়ের ডিম ভাত খাওয়ার নামে যারা কর্পোরেশনে যে ময়লা পরিষ্কার করে যে মা বোনেরা আছে তাদেরকে তারা জোর করে তারা তাদের প্রোগ্রামে নিয়ে যাচ্ছে এবং চন্দননগরবাসীকে সেদিনকে বঞ্চিত রাখছে। হ্যাঁ, পুলিশ আজকে দলদাস যে তার প্রমাণ করে দিয়েছে। পুলিশ আজকে কোনো উর্দি ছাড়া আমাদের ভারতীয় জনতা পার্টির যে মা বোনেরা সামনে ছিল তাদের ধাক্কা দিয়ে কর্পোরেশন থেকে বাদ করে দিচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা প্রশ্ন করতে চাই যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের কি কর্পোরেশনে অ্যালাউ নেই? তাদের কি কর্পোরেশন থেকে কোনো রকম কর্মসূচি করলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে হবে? এই কি পুলিশের ভূমিকা? তারা আজকে যে কনস্টিটিউশনকে বাঁচানোর যে দায়বদ্ধতা পুলিশের আছে, তারা সেই কনস্টিটিউশন বিরোধী কাজ করছে, একটা দলীয় সংগঠন হিসেবে কাজ করছে পুলিশ। আমরা এই দাবি যদি মেয়র সাহেব, আমরা ইন্টিমেশন দিয়েছিলাম, এরপরে যদি মেয়র সাহেব নিজে থেকে দেখা না করেন আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে যাব। আমরা কর্পোরেশন আবার ঘেরাও করব এই দাবি দাবা নিয়ে। আমার নাম তন্ময় দে, ভারতীয় জনতা পার্টি চন্দননগর মণ্ডল 1-এর সভাপতি। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ব্যান্ডেল ইএসআই হাসপাতালে বেআইনি নিয়োগ হচ্ছে অভিযোগ পেয়ে অভিযানে গিয়ে হাসপাতাল সুপারের সঙ্গে কথা বললে অস্বস্তিতে পড়লেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শ্রীরামপুরের একটি হাসপাতালে উত্তেজনা। আইসিইউতে ঢুকে চিকিৎসকেদের উপর চড়াও হয়ে রোগীর আত্মীয় পরিজনেরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura bus stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে
ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে অপহরণের অভিযোগ। ছাত্রের চিৎকার চেঁচামেচিতে অপহরণের চেষ্টা ব্যর্থ হয়। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়ার ব্যাটরা থানার পুলিশ। ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগ। ঘটনাটি হাওড়ার ব্যাটরা থানা এলাকায়। স্কুল থেকে বাড়ি ফেরার সময় বালিটিকুড়ি এলাকার বাসিন্দা ওই ছাত্রকে বাইকে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ, কিন্তু ওই ছাত্রের চিৎকার চেঁচামেচিতে তা সম্ভব হয়নি। ব্যাটরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ছাত্রকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। কি কারণে এই ঘটনা তা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ওই ছাত্রের বয়ান সত্যি কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটা ঘটেছে আমার নাতি শ্রীমান দীপাংশু দাস স্কুল থেকে ফেরার পথে কয়েকটি যুবক নাকি ওকে জোর করে বাইকে তুলে নিয়েছিল। ওর চাচামেচিতে ওকে নামিয়ে গিয়ে ওরা বাইকেরা চলে যায়। এই কদমতলা এরিয়াতেই নামিয়ে দিয়েছিল, কদমতলা বাজার এরিয়াতেই নামিয়ে দিয়ে উনি চলে যায় ওরা। তারপরে ওখানকার আশেপাশের লোকেরা ওনারা পুলিশের হোমগার্ডের যারা রাস্তায় আছেন ওদের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছিলেন। কি মনে হচ্ছে আপনার, কি আপনাদের কোনো পুরনো শত্রুতা? না না, আমাদের পুরনো শত্রুতা তো কেউ নেই, আমাদের তো কোনো শত্রু বলে কেউ নেই, আমরা জানি না। কি জানি এখন কি থেকে গিয়ে ঘটেছে, এখন সেটা পুলিশের তদন্তের। থানায় একটা কমপ্লেন আমরা লিখিয়েছি, আমরা লিখলাম যে এই ব্যাপার স্কুল থেকে ফেরার পথে আমার নাতিকে কেউ জোর করে গাড়িতে তুলেছিল এবং চেঁচামেচিতে ওকে ওখান থেকে নামিয়ে দেওয়া হয়। এখন আমরা নাতিকে পেয়েছি, এখন পুলিশ নিয়ে জন্য ওনাকে স্কুলের মানে এতে এরিয়াতে নিয়ে গিয়ে চেক আপ করা হচ্ছে। খবর এখান থেকে ওনাদের পুলিশ থানা পুলিশই কোনো হোমগার্ড ওখানে ছিলেন, তো হোমগার্ড থেকেই ফোন করে আমার বৌমাকে ফোন করেন যে আপনার ছেলে আমাদের কাছে আছে, এই ঘটনা ঘটেছিল। তারপরে আমরা বাড়ি থেকে রওনা দিই, বাড়ি থেকে তারপরে রওনা দিই। আপনার নাম? আমার নাম শ্রী সন্তোষ দাস। আপনি কি? আমি দাদু হই। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু। ঘটনাস্থলে বিদ্যুৎ দপ্তরের কর্মী এবং রহরা থানার পুলিশ। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। ঘটনায় উত্তেজনা খড়দহর সাইবন রোড এলাকায়। খড়দহ রহরা কেরুলিয়া সাইবন রোড এলাকায় রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিদ্যুৎ দপ্তরের কর্মী এবং রহরা থানার পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। আমরা তো দোকান অফ ছিল, ঠিক ভোর 4:30-5টার ঘটনা ঘটেছে এখানে। এই নিয়ে একবার নয় 2-3বার ঘটনা ঘটেছে। তারগুলো বারবার রিপেয়ারিং করে চলে যাচ্ছে, তারগুলো ভঙ্গুর হয়ে গেছে। এর আগে আমরা 2-3বার সেভ করেছি, কিন্তু আজকে ঘটনার সময় আমরা ছিলাম না, কিন্তু ঘটনা খুব দুঃখজনক আর কি। এই যে তার রয়েছে, আপনি যেটা বলছিলেন যে উনিও বললেন অষ্টমীর দিন ছিঁড়েছিল। এর আগে আমরা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক অফিসে কল করে আমরা এখানে লোক এসে রিপেয়ারিং করেছে। রিসেন্ট মাস 2 আগে সেম ঘটনা হয়েছিল, তার ছিঁড়েছিল, আমরা নক করে ওরা রিপেয়ারিং করে যাচ্ছে, কিন্তু বারবার তারটা চেঞ্জ করার কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার। যেহেতু একদম ভোরবেলা হয়েছে সেহেতু মানে না, আমরা ওই মুহূর্তে ছিলাম না আর কি। সাবধান করার কেউ ছিল না, ওই সময় ছিলাম না, ওই সময় কেউ ছিল না, ওনার উপরেই তারটা পড়েছে আর কি। একদম 5টার আশেপাশে ঘটনাটা ওই সময় তার সাইকেল সিগন্যাল লাইনে চার বছর ছিঁড়ে দিয়েছিল। তো আমি এসে যখন দেখি তখন অলরেডি লোকে মনে পড়ে আছে। যেটুকু শুনলাম তাতে চার ছিঁড়ে বডিতে এসে পড়ে এবং ডেট হয়ে যায়। তারপরে পুলিশ এবং থেকে খবর দেওয়া হয়, তারপরে আসার পরে এই মুহূর্তে এই হয়েছে অবস্থা। চেনা গেছে কি? প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24। হাওড়ার আন্দুল রোডের কদমতলার কাছে বেপরোয়া লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো 2 যুবকের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া। হাওড়ার আন্দুল রোডের কদমতলার কাছে নিয়ন্ত্রণহীন লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো 2 যুবকের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক। জানা গিয়েছে মৃত 2 যুবকের নাম রাজ লস্কর এবং ইরফান মোল্লা। পুলিশ সূত্রের খবর, 3 জনই সাঁকরাইলের মানিকপুর গোড়ামাদ এলাকার বাসিন্দা। এই মর্মান্তিক দুর্ঘটনাটির দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। দেবকুমার দেব রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। ব্যান্ডেলের ইএসআই হাসপাতালের পরিষেবা সন্তোষজনক নয় এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পেয়ে বেআইনি নিয়োগ ধরতে গিয়ে এবার নিজেই অস্বস্তিতে পড়লেন চুঁচুড়ার বিধায়ক।
বেআইনি নিয়োগ ধরতে গিয়ে তৃণমূল বিধায়ক নিজেই পড়লেন অস্বস্তিতে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে পরিদর্শনে যান। হাসপাতাল পরিষেবা সন্তোষজনক নয় এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পেয়ে এই পরিদর্শন বলেই জানা যায়। প্রথমে তিনি হাসপাতালের সাধারণ অবস্থা খতিয়ে দেখেন, এরপর তিনি সোজা চলে যান হাসপাতালের সুপারের ঘরে। সেখানেই শুরু হয় নাটকীয় মোড়। বিধায়ক অসিত মজুমদার অভিযোগ তোলেন, হাসপাতালে একাধিক বেআইনি নিয়োগ হয়েছে, যেখানে যোগ্যতার বদলে কারো সুপারিশে লোক নিয়োগ করা হয়েছে। তবে সেই অভিযোগ তৎক্ষণাৎ খণ্ডন করেন হাসপাতালের সুপার। তিনি স্পষ্ট জানান, যে নিয়োগ হয়েছে তা সম্পূর্ণ স্বচ্ছভাবেই হয়েছে, বরং আপনার সুপারিশে নিয়োগ হওয়া লোকেদের নিয়ে প্রশ্ন তুলছেন আপনারই দলের লোক। তিনি এখানেই বসে রয়েছেন। সুপারের কথা শুনে রীতিমতো চুপসে যান বিধায়ক। এরপরই এক তৃণমূল কর্মীর সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায় সুপারের। কি বলছেন সুপার এই ঘটনা সম্পর্কে শুনুন। যখন সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দেবে তার আমরা কিছু করতে পারবো না, কারণ হসপিটালটা কর্পোরেশনের হসপিটালটা গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হসপিটাল নয়। এই সমস্ত দেখভাল যা করে সব কর্পোরেশন করে, ঠিক আছে। কিন্তু যারা পেশেন্ট রয়েছে তারা অভিযোগ করছে যে আমরা একটা রোগ নিয়ে আসছি, আবার অন্য একটা রোগ নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। কিছু করার নেই, আমি চেষ্টা করছি, আমি তো বসে নেই, আমি সবসময় চেষ্টা করছি, ছোটাছুটি করছি, এনাদেরও সাহায্য পাচ্ছি, চেষ্টা করছি আমি। আপনারা যদি গত 4 বছর আগে হাসপাতালে আসতেন তাহলে দেখতে পেতেন হাসপাতাল কী অবস্থা, এখানে কেউ ঢুকতে চাইতো না। এখন হাসপাতালটা দেখুন, দেখলে চিনতে পারেন না, কর্পোরেটের মতো করে দিয়েছে। পরিষেবা ভালো, সমস্ত রকম ডাক্তার নিয়ে এসেছি, সব কিছুই ভালো হয়েছে। চেষ্টা করছি, আমি তো এই মাত্র 3 বছর এসেছি, একটা 84 সালের হাসপাতাল, আমি 3 বছরে আমূল ভুল পরিবর্তন করতে পারবো না। যেটুকু অন্যদিকে যে তৃণমূল কর্মীর সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয়ে যায়, এই কর্মী কি জানাচ্ছেন শুনুন। যাকে নিবেনি কোনো ব্যাপার নাই, লোক আছে, বেকার ছেলে আছে, কাজ করবে, ঠিক আছে, এটা মানে, কিন্তু কাজ করার লোককে কেন বসবে? এটা সুপার করে, এটা সুপার এখানে দেখেছে, এখানে দুখানা জাস্ট তৃণমূলের গ্রুপ আছে, ওটাই পুরো ও গেম খেলছে এখানে বসে বসে, ও রাজনীতি করছে না, ও এখানে সুপারের মেডিকেল কাজ করছে না, ও এখানে গেম খেলছে এখানে, মানে দুখানা। তার মানে আপনি নিজেই বলছেন যে 3টে তৃণমূলের গ্রুপ আছে এই হাসপাতালে? দুটো গ্রুপ আছে, ঠিক আছে। এখানে যারা খাবার দিচ্ছে বলছে যে লোকাল লোকই খাবার দিচ্ছে, সেই কোয়ালিটি খারাপ দিচ্ছে দীর্ঘদিন ধরে। না, খাওয়াটা আমাকে সব মিলিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে বিধায়ক নিজেই পড়ে গেলেন অস্বস্তিতে। কি বলছেন বিধায়ক শুনুন। নিয়োগ নাকি অন্যভাবে হয়েছে, এটা খবর ছিল, কিন্তু এটা ঠিক নয়। যা লোক এসছে পিএসসি থেকে এসছে, হ্যাঁ, আর কন্ট্রাক্টরের আন্ডারে যারা আছে তারা তো আগে থেকেই আছে। পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দিচ্ছে না। আমার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েই ব্যাপার, এবং এর ভেতর দিয়ে একটা ড্রেন গেছে, যে ড্রেনটা পুরো ব্যান্ডেলের জল নিকাশি কে বা কারা হসপিটালের মধ্য দিয়ে করলো এ আমার জানা নেই। হসপিটাল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রপার্টি, রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে, অতএব এর মধ্যে দিয়ে ড্রেনটা গেছে। আমি এমএলএ হয়ে আসার আগেই গেছে। এই ড্রেনটা পরিষ্কার করা নিয়ে সুপারের সাথে কথা বলার ছিল, একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল, সেটা ক্লিয়ার করলাম। কোন রোগীদের কাছে কোনো অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শ্রীরামপুরের একটি হাসপাতালে উত্তেজনা। আইসিইউতে ঢুকে চিকিৎসকেদের উপর চড়াও হয়ে রোগীর আত্মীয় পরিজনেরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড।
মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। 110 বছর বয়সেও ওপার বাংলার বাসস্থানের কথা, এমনকি স্বাধীনতার সময়কার বেশ কিছু ঘটনা গড়গড়িয়ে বলতে পারেন হুগলির চুঁচুড়ার কপিডাঙ্গা হরিসভার বাসিন্দা বৃদ্ধা প্রিয়বালা কুণ্ডু। কাজের ফাঁকে সময় বের করে বৃদ্ধার সঙ্গে দেখা করে কথা বললেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অবলীলায় সংবাদ মাধ্যমকে বৃদ্ধা জানালেন তার পছন্দ অপছন্দের কথা। 110 বছর বয়সেও চুঁচুড়ার কপিডাঙ্গা হরিসভা সংলগ্ন এলাকার বাসিন্দা প্রিয়বালা কুণ্ডু ওপার বাংলার বাসস্থানের কথা গড়গড়িয়ে বলে যেতে পারেন। স্বাধীনতার সময়কার কিছু কিছু ঘটনাও স্মৃতিতে ধরে রেখেছেন এখনো। স্বাধীনতার পরপরই ওপার বাংলার সমস্ত কিছু পার্ট চুকিয়ে দিয়ে এপার বাংলায় চলে আসেন তিনি। নাতিপুতিদের নিয়ে বেশ ভালোই আছেন। এখনো পছন্দের রাজনৈতিক দলের প্রার্থীকে ভোট দেন, তবে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন না। শুধু চুঁচুড়া নয়, সম্ভবত হুগলি জেলার বয়স্কতম নাগরিক তিনি। কেমন আছেন? কাজের ফাঁকে সময় করে তাকে দেখে গেলেন, তার সঙ্গে কথা বলে গেলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। 110 বছর বয়সেও প্রিয়বালা কুণ্ডু তার পছন্দের অপছন্দের কথা অবলীলায় জানালেন সংবাদ মাধ্যমকে। কি বলছেন তিনি, শুনুন। আপনার কাছে কি এসছে দেখা করতে? আমি কি রাইছি, আমি একটু চিনি না, সব কেউ দেখি না, সবাই আয় দেখতে পারে। এখানকার বিধায়ক, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার আপনার সঙ্গে দেখা করতে এসছে। আমারে সবাই দেখতে আয়, নাম শুনিয়ে দেখতে আয়। কি বলছি কি, এই যে বিধায়ক এসছে আপনার এলাকার বিধায়ক এসছে আপনার সাথে দেখা করতে। আশীর্বাদ করে ভালো থাকবে। কোথায় জন্মেছিলেন আপনি? দেশে। কোন দেশ? বরিশাল। বাংলাদেশ। এখন আপনি বাংলাদেশী না ভারতীয়? আমি এখন থাই এই দেশে। তাহলে আপনি এখন বাংলাদেশী না ভারতীয়? এই দেশে থাই, বাংলাদেশে জমকার ধরে। বাংলাদেশে কেউ আছে না? বাড়ি না, কিছু নাই। আমার বাপের বাড়ি নাই কেউ। বাপের বাড়ি আছে কিছু বেশা জালুকারি ধরে। জালুকারি নাম শুনছেন? জালুকারি, তারপর উলা, পিরিসপুর, জালুকারি। ঠাকুমা, দেশে কি নৌকা ছিল নিজেদের? এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট NRC করছে, এইসব করছে, এগুলো কি জানেন আপনি? আপনি তো খবর দেখেন। জানেন বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার যারা বাংলাদেশ থেকে এসছে তাদের উপরে খুব সমস্যা করছে, জানেন? ভারতীয়দের উপরে, বাংলাদেশি বলে। শুনছি তো, দেশের বইয়ে তো শুনছি। চাইছেন যারা আগে বাংলাদেশি, যারা ভারতে এসে ভারতীয় নাগরিক হয়ে গেছে তারা ভারতেই থাকুক? বাংলাদেশ থেকে আগে যারা ভারত কোনো সময় কই না দেশেও যাইতে কই না, আর দেশেও থাকতে কই না, যে এসে থাকে যে যা খুশি, যে দেশে যাও যে দেশে থাও থাকো। আমার ভালো লাগে, আমি থাকি। আপনার ভালো লাগে এখানে থাকতে, ভারতে? ভালোই লাগে, ভালো লাগবে না? ভালো না লাগে যেমন কথা, সবাই আমার এই দেশে। ওদিকে তার সঙ্গে দেখা করে তার আশীর্বাদ নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কি জানাচ্ছেন, শুনুন। এ তো আমার নিজের পরিবারের লোক। খবর পেলাম যে উনি 110 বছর এখন। সবাই দেখতে। হ্যাঁ, সেই জন্যে আজকে ফ্রি ছিলাম, এতদিন কেউ দেখা করতে এলাম। হ্যাঁ, আমাকে শঙ্খ বলছে আপনি আমার সাথে দেখা করতে চান। ঠিক শঙ্খ, আপনার ভাড়াটে? হ্যাঁ, ওই জন্য দেখতে চলে এলাম। শঙ্কর কইছে একজন আইজন আপনার দেখতে। আমার তো সব লোকই দেখতে নাম শুনিয়া আই কি এত বছর কেউ বাঁচে না। অবশ্যই 110 বছরই যাইতে দিন যেতে, এই যাইতে দিন যাইতে 110 বছর কেউ বাঁচে না, এর বেশি কেউ না বয়সে নেই। কোনো দেশে বাঁচে না। উনি বলছে কোনো দেশে বাঁচে না, কোনো দেশের লোকে বাঁচে না। আমার এই যাইতে দিন যাইতে সবাই আদর করে, তো ফুলে দেবে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ।
চিকিৎসার গাফিলতি, রোগী মৃত্যুর অভিযোগ, উত্তেজনা হুগলি শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে। আইসিইউতে ঢুকে চিকিৎসকদের উপর চড়াও হয় মৃতা রোগীর পরিবার। সমাজ মাধ্যমে ভাইরাল সেই লাইভ ভিডিও। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে উত্তেজনা। আইসিইউতে ঢুকে চিকিৎসকদের উপর চড়াও রোগীর আত্মীয় পরিজনরা। ভাইরাল সেই লাইভ ভিডিও। আইসিইউ সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, গত 20 জুলাই শ্বাসকষ্টজনিত কারণ নিয়ে শ্রমজীবী হাসপাতালে ভর্তি করা হয় বিমলা দেবীকে। জানা যায় মৃতের বাড়ি শ্রীরামপুরের প্রভাসনগর এলাকায়। পরিবারের অভিযোগ, বুধবার হাসপাতালের পক্ষ থেকে রোগী ভালো আছে বলে জানানো হয়। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ফোন করে বলা হয়েছে বিমলা দেবীর অবস্থা খারাপ, তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। এছাড়াও পরিবারের আরো অভিযোগ, তারা যখন হাসপাতালে এসে দেখেন রোগী হাসপাতালের আইসিইউতেই রয়েছেন, তার কোনো প্রকার সারা শব্দ নেই। কিছুক্ষণ পরেই চিকিৎসকেরা রোগীকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর শুনেই হাসপাতালের ওপর ক্ষোভে ফেটে পড়েন মৃতার বাড়ির লোকজন। আইসিইউতে ঢুকে চিকিৎসকদের উপর চড়াও হয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগীর আত্মীয় পরিজনরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় লাইভে দেখান রোগীর সঙ্গে আসা এক ব্যক্তি তথা বিজেপি নেতা। ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। দেহ নিতে অস্বীকার করেন রোগীর বাড়ির লোকজন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রোগীর অবস্থা ভর্তির দিন থেকেই খারাপ ছিল, সেটা পরিবারকেও জানানো হয়। পরে অবস্থার অবনতি হলে রোগীকে আইসিইউতে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে সে কথা পরিবারকেও জানানো হয়, তখনও তারা কোনো রকম আপত্তি করেননি। বৃহস্পতিবার সকালে তারা আসেন, তারপর রোগীর মৃত্যুর কথা জানতে পারলে হঠাৎই ক্ষোভ দেখাতে থাকেন তারা। আইসিইউর ভিতরে ঢুকে চিকিৎসার সরঞ্জাম ভাঙচুর করা হয়, আর সেখান থেকেই তথাকথিত বিজেপি নেতা সেটি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে দেখান। এভাবেই হাসপাতালের নামে বদনাম করার চেষ্টা চালানো হচ্ছে। কি ব্যবস্থা নেবেন সে কথাই জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে রোগী মৃত্যুর অভিযোগ তুলে কি বলছেন মৃতার আত্মীয় পরিজনরা, শুনুন। রবি প্রকাশ সিং আমার ছোটবেলার বন্ধু। তার মাকে আমরা 20 তারিখ, এই 4 দিন আগে আমরা এই শ্রমজীবী হাসপাতালে ভর্তি করি, কারণ এখানে ওনার একটু শ্বাসকষ্ট ছিল, একটু অক্সিজেনের দরকার ছিল। এখানে হাসপাতালে ভর্তি করলাম। ডাক্তার বললো কি এনাকে 2-3 দিন অবজারভেশনে রাখবো, কিছু ওষুধ দেবো, ঠিক হয়ে যাবে, আপনি বাড়ি নিয়ে যাবেন। পরশু দিন এলাম, আমাদের রুগীর কন্ডিশন ভালো ছিল। কালকে এলাম, দেখলাম রুগী একদম ভালো কথাবার্তা বলেছেন। আর কালকে আমার বন্ধু যখন শুনলো হাসপাতালে কি মায়ের শরীর একদম ভালো আছে, তারপর উনি আমার বন্ধু চলে গেছে ওড়িশা, এখনও ওড়িশাতে আছে, কারণ হাসপাতাল বললো কি একদম মা ভালো আছে। আর আমি কালকে ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার বললো শনিবার একদম আপনি বাড়ি নিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আজকে সকালে হঠাৎ 8টার সময় আমি শুনতে পারলাম কি আপনার পেশেন্ট খুব খারাপ পরিস্থিতি, আমরা ভেন্টিলেশনে চাপাচ্ছি। আমি বললাম কেন ভেন্টিলেশনে? বলছে আপনার খারাপ পরিস্থিতি আছে। আমি বলি কেমন খারাপ? তো বলছে না, শরীরে হিলডুল নেই। আমি বললাম পেশেন্ট মারা গেছে। বলছে আপনি কি করে বলতে পারেন? বলে 100% পেশেন্ট মারা গেছে, তাই আপনি বলছেন হিলডুল নেই। আমি দৌড়ে এলাম, দেখছি কি একটা মুখে বড় পাইপ ঢোকানো আছে আর পেশেন্ট খালি করছে। আমি হাতটা টাচ করলাম, দেখলাম কি পেশেন্ট নেই। আমি বললাম কনফার্ম মারা গেছে। তো বলছে না, এটা কি করে বলেন? আমি বললাম ডাক্তারকে ডাকো। ডাক্তার এলো, ইসিজি করলো, বললো যে না আমরা এখানেই ভর্তি করবো, আমাদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার উপায় নেই, তো আমরা হাই রিস্ক কনসেন্টে সই করি, ওরা করে পেশেন্টকে এখানে ভর্তি করি। পেশেন্ট এখান থেকে ভর্তি হওয়ার পর, আউটডোর থেকে ভর্তি হওয়ার পর পেশেন্ট আইসিইউতে যায়। আইসিইউতেও ডাক্তারবাবু দেখার পরেই জানিয়ে দেন পেশেন্টের অবস্থা অত্যন্ত জটিল এবং ক্রিটিক্যাল। পেশেন্টকে যে কোনো সময় ভেন্টিলেটারে দিতে হতে পারে, আপনারা ভেন্টিলেটারে কনসেন্ট দিন, ভেন্টিলেটারে দেওয়ার কনসেন্ট দিন। পেশেন্ট সেই কনসেন্টও দেয়, পেশেন্ট পার্টি সেই কনসেন্টও দেয়, ভেন্টিলেটারে দেওয়ার কনসেন্টও দেয়। তারপর যেটা হয়, চিকিৎসা চলে, আমরা আমাদের সাধ্য মতন চিকিৎসা করি এবং প্রথম দিন থেকেই খারাপ পেশেন্ট। আজকে সকালবেলায় পেশেন্ট 9টা নাগাদ মারা যায়। মারা যাওয়ার পরে এই যে ফেজটা, পুরো ফেজটাতেই পেশেন্টের বাড়ির লোকও চিকিৎসা নিয়ে আমাদের কাছে কোনো অভিযোগ করেননি বা অন্য কোথাও কোনো অভিযোগ করেননি। আজ সকালবেলাও পেশেন্ট পার্টির বাড়ির লোকের পক্ষ থেকে কোনো অভিযোগ কেউ করেনি। কিন্তু পেশেন্ট মারা যাওয়ার কিছুক্ষণ পরে জনৈক কেউ একজন কি হরি মিশ্র না শর্মা কে আসেন, তিনি এসে হাসপাতালের আইসিইউতে ঢুকে আইসিইউতে ভাঙচুর করেন, যন্ত্রপাতি ভাঙচুর করেন, আইসিইউর ভিতরে ডাক্তারবাবুদের ধাক্কাধাক্কি করেন, গালিগালাজ করেন, মহিলাদের মারধর করেন। তারপরে ফেসবুকে লাইভ করতে শুরু করেন এবং যে লাইভ হয়তো আপনারাও দেখেছেন, সেই লাইভ বিভিন্ন নার্সিংহোমগুলোর পক্ষ থেকে শেয়ারও করা হয়েছে। শ্রীরামপুর ব্যুরো, LMCL নিউজ। শুধুমাত্র আত্মরক্ষার্থেই নয়, শরীর মন সুস্থ রাখতে মার্শাল আর্ট কতটা জরুরি সেই বিষয়ে খুদে শিশু থেকে শুরু করে গৃহবধূদের প্রশিক্ষণ দিয়ে চলেছেন প্রশিক্ষক শিহান দীপঙ্কর দে। শিশু লেভেল থেকে শুরু করে অন্যান্য শিক্ষানবিশদের নিয়ে সম্প্রতি মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। শুধুমাত্র আত্মরক্ষার জন্যই নয়, নিজের শরীরকে
ফিট রাখতে। মার্শাল আর্ট প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত জরুরি বলে জানালেন মার্শাল আর্ট প্রশিক্ষক শ্রীহান দীপঙ্কর দেব। এই মুহূর্তে তিনি শতাধিক শিক্ষানবিশ প্রশিক্ষণ দিচ্ছেন মার্শাল আর্টে। এর মধ্যে ক্ষুদে শিশু থেকে শুরু করে গৃহবধূদের তিনি প্রশিক্ষণ দিয়ে চলেছেন। শিশু লেভেল থেকে শুরু করে অন্যান্য শিক্ষানবিশদের নিয়ে এদিন মার্শাল আর্ট প্রতিযোগিতা হয়ে গেল। পরীক্ষা শেষে প্রতিযোগীদের হাতে শংসাপত্র তুলে দেন মার্শাল আর্ট প্রশিক্ষক শ্রীহান দীপঙ্কর দেব। আগামী দিনে এই মার্শাল আর্টকে স্কুলের সিলেবাসে আনা হলে ভালো হয় বলে জানালেন তিনি। অ্যাকচুয়ালি প্রথমত আমি সেন্সি না, আমি শিহান এখন হয়ে গেছি, যেহেতু আমার ডান বেড়ে গেছে, 5th ডান হয়ে গেছি, সেজন্য এখন আমি শিহান দীপশিখা দে। আজকে আমার এখানে অনুষ্ঠানটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কারাটে বেল্টের এক্সাম। তাছাড়া আমি ওই নানচাকু অ্যাসোসিয়েশনের সাথেও যুক্ত আছি। কিছুদিন আগে ওয়ার্ল্ড নানচাকু অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা অনলাইন চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে আমাদের এখানকার বাচ্চারা পার্টিসিপেট করেছিল বেঙ্গলের তরফ থেকে। যারা যেই র্যাঙ্কে এসেছিল তাদের সার্টিফিকেট এবং তাদের ট্রফিগুলো তাদের হাতে তুলে দেওয়া হলো এবং আজকে আমাদের এখানে এক্সাম হবে। এক্সামের সার্টিফিকেটস, বেল্টস এগুলো সব তাদের হাতে তুলে দেওয়া হবে। কারাটে, এই কারাটে অনেকগুলো আলাদা আলাদা ভাগ আছে। তো কোন কারাটে কাদের সাথে যুক্ত আছে, যেটা আমরা রয়েছি ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন। ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের সাথে যুক্ত আছে ক্যাপ, ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আর আমরা ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শতকান ক্যারাটে, ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন এবং ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সাথে যুক্ত আছে। এটাই হচ্ছে অথেন্টিক। যারা এই দুটো সংস্থার সাথে যুক্ত থাকবে আর এটা ইন্টারন্যাশনাল অলিম্পিকের সাথে যুক্ত আছে, ফলে আমাদেরটাই অথেন্টিক। আপনার ব্রাঞ্চ কোথায় কোথায় রয়েছে? আমার ব্রাঞ্চ সবকটা শ্যামনগরেই আছে। শ্যামনগরের বিভিন্ন পাড়াতে টোটাল 8খানা ব্রাঞ্চ আছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 89%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।